শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি। তো এই যে শিপ্রার নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। কাছে কিংবা দূরে যে যেখান থেকেই ভিডিওটা দেখছো, আশা করছি একটা লাইক আর অবশ্যই নতুনরা একটা সাবস্ক্রাইব কিন্তু করে আমার পাশে নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো। তো এই যে সকালের সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে, আর এইদিকে দেখো অগ্রহায়ণ মাস পড়তে না পড়তেই, ঠান্ডার আগমন হতে না হতেই নতুন অতিথির কিন্তু আগমন ঘটে গেছে। তো এই যে নতুন অতিথি বলতে যে এই যে পাখিগুলো, এই পাখিগুলো কিন্তু ঠান্ডা পড়তে পড়তেই কিন্তু চলে আসে। তো এই যে আমাদের বাড়িতে কিন্তু কাঁঠাল গাছে সারা বছর কাঁঠাল ধরে একটা গাছে, আর এই কাঁঠাল গাছের মুচিগুলো খাওয়ার জন্য কিন্তু চলে আসে। আর এই পাখিগুলো ঠান্ডার সিজন মানে শুরু হতে হতেই কিন্তু এই কাঁঠাল খাওয়ার জন্য চলে আসে, আবার ঠান্ডার সিজন চলে যায়, আবার কিন্তু এরা চলে যায়। তো এই যে পাখিগুলোর নাম নাকি হরিদ্দাল পাখি। তো এরা এই যে পাহাড় থেকে কিন্তু এই পাখিগুলো আসে। এমনি সময় কিন্তু সচরাচর এই পাখিগুলো দেখা যায় না। আর পাখিগুলো কিন্তু অনেক বড় বড়, এক একটা একদম পায়রার মতো কিন্তু বড় বড়, আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর। সারা দিন কাঁঠাল গাছে কাঁঠালের মুচিগুলো খাবে, খেয়ে খেয়ে সমস্ত কিন্তু নষ্ট করে দেয়। কিন্তু ওই যে ওরা হয়তো অন্য কিছু ফলমূল ছাড়া অন্য কিছু খায় না। আর কোনো সময় নিচে নামতে দেখি না। ধান চাল বাড়িতে এত ছড়ানো ছিটানো থাকে, এত পাখি আসে, কিন্তু এই পাখিগুলো কোনো দিনও গাছ থেকে নামে না। তো ওই জোড়া গাছেই কাঁঠালের মুচিগুলো খায়, আবার কিন্তু যখন ঠান্ডা শেষ হয়ে যাবে সিজনের শেষে কিন্তু আবার চলে যায়। তারপরে বর্ষার সময় কিন্তু আর এদের কিন্তু একদমই দেখা যায় না এদিকে। তো এই যে এগুলো কিন্তু পাহাড় থেকে আসে পাখিগুলো, আর এক একটা পাখি কিন্তু অনেকটাই বড় বড়, এত অনেকটা ওপরে জুম করে তোমাদের দেখালাম। তারপরে এইদিকে এই যে সকালে রান্নাবান্নায় চলে আসলাম। তো এই যে গাছ থেকে টাটকা টাটকা সবজি নিয়ে এসেছি। তো শুটকি মাছ দিয়ে এই যে সব সবজি দিয়ে, সিম আলু বেগুন মূলো, ঠান্ডার এই সবজি দিয়ে শুটকি মাছ দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে বেগুন পোড়া। তো সকালে এই আজকে রান্নাবান্না করব। আর এখন আমি উনানটা কিন্তু জেলে নেব, আর ভাতটা কিন্তু গ্যাসে ওদিকে বসিয়ে দিয়ে এসেছি। আর উনানটা জেলে তারপরে তরকারিটা কিন্তু করে নেব। আর তরকারি কিন্তু উনানে করলে কিন্তু বেশ টেস্ট হয়, স্বাদটা কিন্তু একটু দ্বিগুণ হয় তরকারির। যে কোনো তরকারি দেখবে উনানে রান্না করলে, কাঠের জালে রান্না করলে কিন্তু স্বাদ বেশি হয়। আর আমাদের তো সারা বছর উনানে রান্নাই। আর কয়েকদিন থেকে শুধু ভাতটা শুধু গ্যাসে রান্না করছি, কারণ খড়িগুলো কমে গেছে, অনেক খড়ি কমে গেছে, এখন আর বেশি খড়ি নেই। তো এর জন্য ভাতটা আর কি গ্যাসে রান্না করছি, বসিয়ে দিয়ে অন্য বাকি কাজগুলো করে নেই। আর এই যে সকালবেলা উনানটা জ্বালতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, কারণ উনানটা ঠান্ডা হয়ে থাকে, আর দুপুরে জ্বালতে গেলে কিন্তু তাড়াতাড়ি জ্বলে যায়। সকালে যেহেতু একবার জ্বালানো হয়, তারপরে উনানটা কিন্তু গরমই থাকে, দুপুরে কিন্তু জ্বালতে তাড়াতাড়ি উনানটা জ্বালানো যায়। আর যে সকালে উনানটা জ্বলতে কিন্তু একটু দেরি হয়। আর আগে যদি ভাতটা বসাই উনানে, তাহলে উনানটা অনেকটাই গরম হয়, তারপরে তরকারিটা রান্না করতে কিন্তু সুবিধে হয়। আর এদিকে যে ভাতের হাঁড়িটা এদিকে নিয়ে আসলাম আমি ওই রান্নাঘর থেকে, গ্যাস থেকে। তো এই রান্নাঘরে এনে কিন্তু এখন আমি যে ঝরা দিয়ে দেবো। আর যেহেতু সমস্ত কাজের জিনিস এই ঘরেই থাকে, এর জন্য এখানে নিয়ে আসলাম। এখানে এনেই কিন্তু ঝরা দিয়ে দেবো। আর এই যে জলটা কিছুটা কমিয়ে নিলাম। তো জলটা কিছুটা কমিয়ে না নিলে কী হয় বলো তো, সেদিন আমার হাতে পড়ে গিয়েছিল অনেকগুলো ফ্যান, এর জন্য জলটা একটু কমিয়ে নিয়ে তারপরে ভাতের হাঁড়িটা উপর করে দেবো। তা না হলে যে গপ গপ করে অনেক জল একসাথে বেরিয়ে যায়, আর হাতে এসে কিন্তু পড়ে। তো এদিকে যে ভাতের হাঁড়িটা আমি এদিকে ঝরা দিয়ে নিলাম। তো ঝরা দিয়ে ওদিকে তো উনানটা জেলে দিয়েছিলাম, জেলে কিন্তু এদিকে তরকারিটা উনানে বসিয়ে দিয়েছি। আর অর্ধেক কিন্তু আমার তরকারিটা কষানো হয়ে গেছে। আর এদিকে বারবার উনানটা কিন্তু নিভে যাচ্ছিল। আর এইভাবে বারবার উনানটা নিভে ধোয়া হলে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু ভালো হয় না, ধোয়া ধোয়া গন্ধ হয়ে যায়। তো এই যে আগে উনানটা জ্বালিনি, ভাতটা গ্যাসে বসিয়েছিলাম, এর জন্য উনানটা একটু জ্বালতে একটু অসুবিধাই হচ্ছিল। তো এদিকে যে দেখো একবার জ্বলছিল, একবার কিন্তু নিভছিল। আর উনানে রান্না করলে কিন্তু ভীষণ ধোঁয়া লাগে চোখে। তারপরে এদিকে যে বেগুনটা কিন্তু পোড়া দিব। বেগুনটা কিন্তু আমি উনানের ভিতরে দিব না, আর আগুনে বেগুন পোড়া দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে, গ্যাসের থেকে কিন্তু বেশি টেস্টি হয়। অনেকে গ্যাসে কিন্তু বেগুন পুড়িয়ে খাও, কিন্তু উনানে পুড়লে কী হয় বলো তো, চারপাশটা সুন্দরভাবে সমানভাবে কিন্তু বেগুনটা পোড়া হয়ে যায়। তো এদিকে যে উনানের মধ্যে আমি আটকে দিয়েছিলাম কড়াইতে বেগুনটা, তারপরে কিন্তু তুলতেও কিন্তু আমার সুবিধে হয়েছিল। আর এভাবে আটকে দিলে না বেগুনটা যে উনানের মানে মাথার মধ্যে, তাহলে বেগুনটা পোড়া হয়ে গেলে তুলতে অনেকটাই সুবিধা হয়, আর ভিতরে দিলে কিন্তু তুলতে অনেকটাই কষ্ট হয়ে যায়। তো এদিকে আমার তরকারিটাও প্রায় হয়ে গেছে, এখন তরকারিটা নামিয়ে নিব। আর বেগুনটা তো পুড়িয়ে ফেললাম, সেটাও কিন্তু মাখা করে নেব। আর এই যে শীতের সময় বেগুন পোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমাদের না বাড়িতে কিন্তু বেগুন লাগিয়েছে, তো তোমাদের সাথে শেয়ার করিনি, তো শেয়ার করবো। এগুলো খেতেন না, এখনও বেগুন ধরেনি। তো এগুলো হচ্ছে কেনা বেগুন। তো বাড়িতে লাগিয়েছি মোটা মোটা সাদা বেগুন, তো এখনও হয়নি, গাছগুলো এখনও অনেকটাই ছোট আছে, আর দেরিতে লাগিয়েছিল বললে এখনও কিন্তু হয়নি। আর যখন বেগুনগুলো হবে দেখাবো, দেখবে অনেকটাই কিন্তু সুন্দর লাগে, গাছের মধ্যে সাদা সাদা একদম বলের মতো কিন্তু বেগুনগুলো ধরে থাকে।
তারপরে যে চলে আসলাম, সকলের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, রান্না খাওয়া হয়ে গেছে। তো এখন এই যে অন্য কাজে একটু হাত দিতে হয়, শুধু রান্না খাওয়া করলেই কিন্তু এখন হয় না। এখন কিন্তু সংসারে আরও অনেক কিন্তু রান্না খাওয়ার বাইরেও অনেক কাজ থাকে। তো এই যে এখন ধান লেগে গেছে বাড়িতে, তো টুকিটাকি ধানের কাজগুলো করতে হয়। তো এই যে ধান লাগলে তো বুঝতেই পারো ধানের অনেক কিছুই পরিষ্কার করতে হয়। তো ক্ষেত থেকে এই যে ধানগুলো বের করছিলাম, কালকে যে ধানগুলো এনে ফেলেছিল, তো সেখান থেকে এই যে ধানগুলো কিন্তু পড়েছিল, আর অনেক কিন্তু জঙ্গলও ছিল সঙ্গে। তো সেগুলো যে একটু একটু হাওয়া ছিল, হাওয়ার মধ্যে কিন্তু ছেড়ে দিলে ধানগুলো পড়বে, মানে সামনে পড়বে, আর জঙ্গলগুলো কিন্তু উড়ে উড়ে দূরে চলে যাবে। আর এগুলো বেশি হাওয়া থাকলে কিন্তু কাজগুলো করতে অনেকটাই সুবিধা হয়, আর বেশি হাওয়া একদমই ছিল না। তো অল্প অল্প হালকা হাওয়াই ছিল, হালকা হাওয়ার মধ্যেই করে নিলাম। আর এদিকে যে দাদারা কিন্তু ধান আনছিল, এদিকে ধান পেটানো হচ্ছে, পরিষ্কার হচ্ছে, আরও ধান বাকি আছে আনার, সেগুলোও কিন্তু এই যে হচ্ছে। তো কালকের ভিডিওতে আমাকে যে দোলন সিম্পল হাউস ওয়াইফ থেকে দোলন দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল যে তোমাদের কত জমি, অনেক ধান, অনেক বড়, অনেক ভিটে মাটি অনেক। তো আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, আমাদের কিন্তু সব কিছু এক জায়গায় আছে, এখনও ভাগাভাগি হয় না, এর জন্যই অনেক দেখা যাচ্ছে। যখন ভাগ হয়ে যাবে তখন কিন্তু আর অনেক দেখাবে না। তারপরে যে ঘরের একটু কাজে চলে আসলাম। তো ওই যে বেড কভারটা একটু কেচে দিয়েছিলাম। তো ওই যে অনেক দিন পরে, 12 বছর পরে কিন্তু একটা বেড কভার আজকে বের করলাম। তো এটা আমার বিয়ের কিন্তু গিফটের একটা বেড কভার ছিল। তো এই বেড কভারটা বেছানোই হচ্ছিল না। আর বেড কভারটা না গরমের দিনে মানে পাতলে পরে অনেকটাই গরম লাগে, আর অনেকটাই ভারী বেড কভারটা, সিল্কের মধ্যে। আর একদম কিন্তু সরে যায় না, বিছালে কিন্তু সুন্দর কিন্তু থাকে। তো ওই বেড কভারটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল, বিছিয়েছিলাম। তো এই যে 12 বছর পরে পুরনো স্মৃতি কিন্তু এই যে বিছালাম একটু। তো এই যে ঘরে মানে পুরনো স্মৃতি জিনিসগুলো না নষ্ট করতে একদমই ভালো লাগে না, যে ঘরে থাক, স্মৃতি হয়ে থাক, এগুলো কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে গিফটের কিন্তু ছিল এটা আমার বেড কভারটা, সমস্ত শেষ হয়ে গেছে, এই একটা বেড কভারে কিন্তু আছে। তারপরে সমস্ত কাজকর্ম সেরে কিন্তু এদিকে আমি রেডি হয়ে গেলাম। কোথায় যাব? তো মেয়েকে যাব স্কুল থেকে আনতে যাব। তো ওই যে একটা সিম্পল একটা সুতির শাড়ি পরে নিলাম, সবসময় বাড়িতে ইউজ করার। আর আমি এদিক সেদিক গেলে বেশিরভাগই কিন্তু এই যে সুতির শাড়িগুলোই পরে নেই। তো ওই যে শাড়িটা পরে কোনো রকম মাথাটা চিরুনি করেই কিন্তু এদিকে চলে যাব মেয়েকে আনতে। দেখবে এই তাড়াহুড়োর সময় চুড়িদার বা কুর্তি এসব পরে গেলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়, কিন্তু ওই যে আমাদের কিন্তু এগুলো পরা বারণ আছে। তো বারণ কি, পছন্দ করে না, এর জন্য পরি না। জোরজবস্তি পরলে শুধু শুধু মন কালাকালি হবে, তো পরি না। হয়তো ভবিষ্যতে পরবো, কিন্তু বাবার বাড়িতে গেলে পরি। তো এই যে এমনিতেই কিন্তু এদিক সেদিক টুকিটাকি যখন এদিক সেদিক যাই, তখন এই শাড়ি পরেই কিন্তু যাওয়া হয়। তো এদিকে যে আমি শাড়িটা তাড়াহুড়ো করে পরে নিচ্ছিলাম, আর অনেকটা দূরেই, জানো তোমরা আমার পুরনো বন্ধুরা, অনেকটা দূরে মেয়ের স্কুল। তো সেই বাজারে কিন্তু এখান থেকে 2.5 থেকে 3 কিলোমিটার কিন্তু রাস্তা, আমি হেঁটে যাব, আবার কিন্তু হেঁটে আসব। কিন্তু এখন একটা সুবিধে কি বলো তো, যে বাগানের মাঝখান দিয়ে রাস্তা এখন যাওয়া যায়, এখন তো আর জল লেগে থাকে না, দোলা দিয়ে এখন যাব, তাড়াতাড়ি হয়, অনেকটা হলেও হয়। এদিক দিয়ে যদি ঘুরে যাই তাহলে 30 মিনিট সময় লেগে যায় যেতেই, কিন্তু 20 থেকে 30 মিনিট লেগে যায়। আর এদিকে সোজা রাস্তা দিয়ে যাব আমি, 15 মিনিটেই কিন্তু পৌঁছে যাব। তো ওই যে যেতে আসতে কিন্তু আমার 30 মিনিট সময় লেগে যায়। আর তো স্কুলে গিয়ে একটু দেরি হয়, কোনো দিন আগে ছুটি হয়ে যায়, আবার কোনো দিন হয় না। তো ওই যে টাইমের মধ্যে যাওয়ারই কিন্তু চেষ্টা করি। আর আমি এদিকে তাড়াহুড়ো করেই কিন্তু রেডি হচ্ছিলাম। আর আমার চুলের ছিঁড়ি দেখো, আমার এই বোনটা যে চুলগুলোকে কেটে আমার যা অবস্থা করে দিয়েছে, না হচ্ছে খোপা, না হচ্ছে কোনো কিছু, এত বাজে লাগছে। আর আমার চুল কিন্তু ভীষণ পছন্দ, অনেক বড় চুল আমি ভীষণ পছন্দ করি, এর জন্য আমার মাথার চুলগুলো সমস্তই উঠে যাচ্ছে, বড় করতেই পারছি না। যখন একটু বড় করতে যাচ্ছি চুলগুলো সমস্ত কিন্তু গুলিয়ে উঠে যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা যদি কেউ জেনে থাকো কি দিলে চুল পড়া কমে, আমাকে একটু কমেন্টের মধ্যে জানিও। আমার ভীষণ কিন্তু চুল পাতলা হয়ে যাচ্ছে, আর এত বাজে লাগে দেখতে। মেয়েদের দেখো, মেয়ে বলো বউ বলো, চুলেতেই কিন্তু শোভা। আর একদম সামনের সিথির চুলগুলো তো সমস্তই আরও বেশি ফাঁকা হয়ে গেছে। তো এই যে মানে এত পাতলা হয়ে গেছে। আর এদিকে যে পৌঁছে গেলাম স্কুলে, এখনও ছুটি হয়নি, তো এক এক করে ছুটি হচ্ছে। আগে যে ছোট ক্লাসগুলো ছোটদের ছুটি দেয়, তারপরে কিন্তু আমার মেয়ে তো ক্লাস 3-তে পড়ে। তো এই যে দেখো একে একে ছুটি হচ্ছে। আর এদিকে আমাদের এখন স্কুলটা কিন্তু অনেকটা বড় ছিল আগে, আর এখন যেহেতু স্কুলটা ভাগ হয়ে গিয়েছে, এই পাশেও কিন্তু স্কুল আছে, এই পাশেও আছে। আর এই যে মেয়েকে নিয়ে চলে আসলাম, আর মেয়ের সঙ্গে কিন্তু ওর বান্ধবীও ছিল, ও তো ওদের বাড়িও রাস্তা ওইখানটাই, তো ওকেও কেউ আনতে যায় না, আমার সঙ্গেই আসলো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।